আগস্টে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সারদায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। জলাতঙ্কের টিকা থাকলেও রোগীকে না দেয়ায় দুইজনকে সাময়িক বরখাস্ত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানভাসীদের খাদ্য সহায়তা বিতরণ না করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। ছাড়পত্রের অভাবে সময়মতো টিসিবির চালও তুলতে পারেননি ডিলাররা। আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই। ফাইল ইউনো স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি। হয়েছে কিন্তু চাল আমরা উত্তোলন করিনি। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বৈধ কাগজপত্র থাকলেও ভারতীয় নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। সাতক্ষীরা থেকে নিজ দেশে স্বামী সন্তানের কাছে ফেরার আকুতি। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে, আমার স্বামী, আমার ছেলে। আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। পঞ্চগড়ে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় কর্মসংস্থানের সুযোগ অপ্রতুল। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগে জেগেছে আশার আলো। আন্তর্জাতিক বন্ধু দিবসে বন্ধুত্বের জয়গান। সৎ মানুষ বদলে দিতে পারে জীবনের বাঁক, সর্বনাশের পথে ঠেলে দেয় অসৎ সঙ্গ। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড। একসাথে কম্বাইনলি কিছু করা যায় কিনা উদ্দেশ্য ছিল আমাদের কানেক্টিভিটিটাকে সারা জীবনের জন্য যদি আমরা এস্টাবলিশ করতে পারি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে পুলিশ সদর দফতর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত আধুনিক ও মানবিক সংস্থা হিসেবে কাজ করবে পুলিশ। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলেন, অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭তম বিসিএস ব্যাচ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ বঞ্চিত ছিলেন তারা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পান। দীর্ঘ সময়ের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রের রূপান্তরের এই পুলিশ ব্যাচ চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। হবিগঞ্জে এনসিপির উপর হামলার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ আসামি। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ ১১ জন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। গত ২৮ জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। বিনামূল্যে আই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত নেপালের সহায়তায় ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই অঞ্চলের যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা ঢাকায় গিয়ে চোখের চিকিৎসা করতে পারেন না। এই ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। ধীরে ধীরে এমন আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে। উত্তরের জেলা ঠাকুরগাঁও নেপাল সীমান্তবর্তী পর্যটনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এলাকার মানুষ বেশ দরিদ্র, তাদের পক্ষে ঢাকায় গিয়ে, দিনাজপুরে গিয়ে, রংপুরে গিয়ে অথবা ঠাকুরগাঁও চোখের হাসপাতাল থেকে ডাক্তার দেখানো খুব কঠিন। এই ধরনের আই ক্যাম্প যখন হয় তখন তাদের জন্য একটা বড় সুযোগ আসে, তারা সেই চোখের চিকিৎসাটা করাতে সক্ষম হন। সরকারি হাসপাতালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই ঘটনায় জড়িত 2 স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবা ও খাবারের মানও যাচাই করেন। কুকুরের কামড়ে আহত হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এক নারী, কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় মজুদ নেই জলাতঙ্কের টিকা। পরে নিজ খরচে বাইরে থেকে কিনে আনেন ভ্যাকসিন। ঠিক সেই সময়ে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপস্থিত রোগী ও স্বজনদের কাছে জানতে চান সার্বিক চিকিৎসা সেবা সম্পর্কে। বাইরে থেকে 1030 টাকায় ভ্যাকসিন কেনার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন ওই নারী। বিষয়টি শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। খোঁজখবর নিতেই বেরিয়ে আসে হাসপাতালে মজুদ আছে জলাতঙ্কের ভ্যাকসিন। এরপরেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করা হয়। এ ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম ও মেডিকেল অফিসার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। বহুদিন যাবত আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি, আপনার লোক এখানে দিবে না, চুরি করে নিয়ে বিক্রি করবে, আর আমার মানুষ কষ্ট করবে। আমরা এই জন্য সরকার জানি, আর আপনার ডাক্তার অপোজিটে 3 হাত ধরে উনি রিপ্লাই করতে শুনেন নাই, উনি না শুনে থাকতে পারেন না। এখানে শত শত লোক থাকে না যা আওয়াজ শুনবে না, এই 2 জনের ছবি নেন। আপনি এসে ওকে সাসপেন্ড করেন, তারপর আমি চিঠি নিয়ে যাবো, আমি এখন সদরে যাব, তারপর আপনার এখানে হয়ে যাব। সরকারি ওষুধ ও সেবা বঞ্চিত করার মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী।
কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি। ইনশাল্লাহ আমি গিয়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। টেন্ডারের দুর্নীতি আপনারা বলেছেন, আমিও দেখেছি। আমি এখানে এমপি সাহেব ছিল, আমার সভাপতি ওনারা ছিলেন, ড্যাবের সভাপতি ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, এসপি মহোদয় ছিলেন। আমরা অবজার্ভ করেছি, আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি। এরপর গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ঔষধের প্রাপ্যতা এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। হাসপাতালের অভ্যন্তরে 4টি নলকূপ দীর্ঘদিন ধরে বিকল, যে কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী এবং স্বজনরা। বাধ্য হয়ে অনেকেই দোকানের কেনা পানি ব্যবহার করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই এই সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল জেলার 7টি উপজেলা সহ পঞ্চগড় ও দিনাজপুরের কয়েকটি উপজেলার রোগীদের ভরসাস্থল। হাসপাতালটিতে প্রতিদিন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র প্রায় 700 রোগী ও তাদের স্বজনদের আসা যাওয়া। এইসব মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতাল এলাকায় রয়েছে মাত্র 4টি নলকূপ, যার কোনোটিই কাজে লাগে না। কয়েক মাস ধরে অকেজো থাকলেও নজর নেই কর্তৃপক্ষের। ফলে দোকানের কেনা পানি ব্যবহার করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 1 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসে, আমাদেরকে পানি পান করতে হচ্ছে বা খাদ্য গ্রহণ করতে হচ্ছে। রুগীর সাথে আমি একাই আছি, এখন রুগীকে রাখে আমরা 1 কিলোমিটার দূরে পানি কিভাবে আনতে যাব? টয়লেট বাথরুমের অবস্থা ভালো না, খাওয়ার বিশুদ্ধ পানি নাই, এই জায়গায় পানির ব্যবস্থা নাই। হাসপাতালে আসি যে কোনো ভালোর জন্য এখানে আসা হয়, কিন্তু এখানে আসা দেখি যে অনেক কিছু সুযোগ সুবিধা পাই না। সমাধানের জন্য আসলে টিউবওয়েলটা খুবই প্রয়োজন, তাতে হয়তো রুগী এবং রুগীর সাথে যারা থাকে তাদের জন্য সুবিধা। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। নতুন যদি প্রজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, আমাদের আসলে অপারেশন বা মেইনটেনেন্সের কোনো কাজ আসলে হয় না। যদি একটা অ্যাপ্লিকেশন বা অফিসিয়াল ভাবে আসলো তাহলে স্যারও ওইভাবে একটু ব্যবস্থা নিতে পারবে। তবে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। দ্রুত সচল করার আশ্বাস দিলেন তিনি। 2-1টি সচল আছে আর 2-3টি মনে হয় নেই। তো যেহেতু অসুবিধা হচ্ছে, বাইরে থেকে এর মধ্যে নিচ্ছিল, বাইরে টিউবওয়েলগুলি মনে হয় অপসারিত হয়েছে একদম হাসপাতাল সংলগ্ন গেট থেকে। যেহেতু ওগুলি নাই, আমি 2-3টিও সচল করে ফেলবো 2-1 দিনের মধ্যে। তাসমিয়া বিনতে আলম অরিন, যমুনা নিউজ। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে 2016 সালের 15 জুন হাইকোর্ট 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন। কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অভিযোগের অন্ত নেই। বানভাসীদের সহায়তার জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে রাখা হয়েছে গুদামে। ছাড়পত্রের অভাবে টিসিবির চালও সময়মতো উত্তোলন করতে পারেননি ডিলাররা। যদিও কর্মকর্তার দাবি, বন্যা না হওয়ার কারণে চাল রেখে দেওয়া হয়েছে। জুন জুলাইয়ে দুদফায় বানের জলে ডুবেছিল কুড়িগ্রামের সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলা। দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 275 টন চাল বরাদ্দ দেওয়া হয়। 30 টন চাল এবং 100 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয় নাগেশ্বরী উপজেলার 3000 মানুষের জন্য। এর মধ্যে মাত্র 30 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাদ হোসেন। জিআর বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই। 30 টন চাল জিআরের বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত তাদের মধ্যে এখন পর্যন্ত জিআরে কোনো চাল পৌঁছানো হয়নি।
নাগেশ্বরীর বানভাসীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ হয়নি এখনো। বন্যা কবলিত নয় এমন 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নামেও বরাদ্দ দেয়া হয়েছে 30 টন চাল, অথচ ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। জিআর চালই নয়, ডিলারদের অভিযোগ ইউএনওর অবহেলায় টিসিবির চাল উত্তোলনের ছাড়পত্র মেলেনি সময় মতো। এতে জুন মাসে ফেরত গেছে 2 লাখ কেজি চাল। দুর্ভোগে পড়েছেন উপকারভোগীরা। ডিও হয়েছে কিন্তু চাল আমরা উত্তোলন করিনি এখনো। এটা জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। নির্বাহী কর্মকর্তা সব চেয়ারম্যানদের মাঝে যখন বলছে, ওখানে তো আমার না এবং কোনো কিছু বলার ব্যক্তি আর নাই। এই কারণে আমার নামে এবং ফিরোজ কবিরের নামে উপজেলা জনস্বাস্থ্যের নামে জমা রাখেন আর কি। ফাইল ইউনো স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবার নাগেশ্বরী পৌরসভার প্রশাসকের দায়িত্বে। সেই ক্ষমতা বলে পৌর রাজস্ব খাত থেকে 17 লাখ টাকা ব্যয়ে তিনি 2টি প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ চত্বরে 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দেয়াল, আর 7 লাখ টাকা খরচ হচ্ছে রাস্তার লাইট স্থাপনে। দেখা যাবে যে আমাদের হয়তো যে বেতন ভাতার যে বিষয়টা আছে, হয়তো বা আমরা সামনে বেতন ভাতার ক্ষেত্রে হয়তো নাও পাওয়ার সম্ভাবনা আছে। এত অভিযোগ নিয়ে জানতে চাইলে ইউএনও জানান চাল উত্তোলন করে খাদ্য গুদামে রাখা হয়েছে, আর পৌরসভার রাজস্ব থেকে প্রশাসক ইচ্ছে করলে ব্যয় করতে পারে বলেও জানান তিনি। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এখনো তো বর্ষা মৌসুম শেষ হয়নি, এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এটা নিয়ম আছে, রাজস্ব থেকে প্রশাসক যিনি আছেন তিনি ব্যয় করতে পারবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সকালে উপজেলার সওদাগরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদ গ্রুপ ও ইউপি চেয়ারম্যান মোমেন গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে সকালে ফরিদ গ্রুপের লোকজন চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোমেন মিয়া নামের এক কৃষক। আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় নাগরিক শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ওই নারীর অবস্থান এখন সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। তার দাবি, ভারতীয় নাগরিকের বৈধ কাগজপত্র যাচাই না করেই জোর করে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে। এখন ফিরতে চান নিজ দেশে স্বামী সন্তানদের কাছে। চোখে মুখে দুটি চিন্তার ছাপ শাহিদা ফকিরের। নিজ দেশ ও ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। শাহিদার জন্ম ভারতের উত্তর 24 পরগনার গোবিন্দপুর গ্রামে। জীবিকার তাগিদে বসবাস করছিলেন মুম্বাই শহরে। বাংলাদেশি অভিযোগ তুলে গেল 18 জুলাই মুম্বাই থেকে আটক করা হয় শাহিদাকে। এর 4 দিন পর 22 জুলাই রাতের অন্ধকারে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তিনি জানান, সে দেশের নাগরিকত্বের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঠেলে পাঠানো হয় তাকে। মোবাইলের মধ্যে ডকুমেন্টসগুলো আছে, ওরা দেখার চেষ্টা করছে না। বলছি এ তো বাংলাদেশের লোক, ওখানকার বাংলাদেশের লোক, এইভাবে এসে বানায়, এ তো সব মিথ্যে। তারপরে আমি বলছি, তাহলে কি বললি এরা সত্যি? তাহলে এগুলো আমার কি ফালতো? আমার জন্ম সার্টিফিকেট, আমার আধার কার্ড, আমার পেন কার্ড, আমার দাদার জমির দলিলের পেপার। এখন সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালি গ্রামের স্বজন আবুল বাশারের বাড়িতে আশ্রিত তিনি। ভারতে রয়েছে স্বামী ও 2 সন্তান। ফিরতে চান নিজ দেশে। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে। আমার স্বামী, আমার ছেলে, আমার মা, আমার আব্বা সবাই আছে, আমার চাচা চাচি। এখন আমার দেশে আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আশ্রয় দেয়া পরিবারটি বলছে, শাহিদার জন্মসূত্রে ভারতীয় নাগরিক, মা বাংলাদেশি। 45 বছর বয়সী শাহিদা কখনো আসেনি এদেশে। জন্মসূত্রে ওখানে ভারতের নাগরিক। হ্যাঁ, ওনার মা হচ্ছে বাংলাদেশি, কিন্তু ওর জন্ম ওখানে ইন্ডিয়ায়, ভারতে। তার ছেলে রয়েছে, মেয়ে, ওই স্বামী রয়েছে, তাদের জন্য হ্যান্ডওভারে তাদের এখানে জন্য জাতি করে। ওর দেশে ও ফিরে যেতে চায়,
ও ওই জায়গার নাগরিক, ওই জায়গায় সব ওর ওই জায়গায় জন্মস্থান, বাপ, ভাই, দাদা, দাদি, 14 গুণাগোষ্ঠী মোটমাট ওর ওই জায়গায় স্থানীয় জায়গা ওর। এই বাড়িটি থেকে ভারতীয় সীমান্ত খুবই সন্নিকটে, তবে চাইলেই এই নারী এখন তার বাড়িতে ফিরতে পারছেন না। তাকে ফিরে পেতে তার স্বামী কলকাতার একটি আদালতে মামলা করেছেন বলে আমাদের জানিয়েছেন। এখন দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তেই তাকে ফিরতে হবে ভারতের বাড়িতে। ভারতীয় পুলিশ ও বিএসএফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। তাকে ফেরাতে বাংলাদেশের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান মানবাধিকার কর্মীরা। কেননা ভারতীয় নাগরিক তার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত না, তো তার দেশের নাগরিক দেশেই থাকবে। বাংলাদেশের নাগরিক যদি হইতো তাদের যাচাই বাছাই তাদের তো করি তারপর দেওয়া উচিত ছিল। একজন ভারতীয় নাগরিককে শুধুমাত্র বাংলা কথা বলার ফলে জোর করে তাকে পুশিন করে দেওয়া আমাদের বাংলাদেশে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পুশিন বন্ধ হওয়া উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের পলিসি যেটা আছে সেই পলিসির মধ্য দিয়েই এই ধরনের বন্দি বিনিময় বা পুশিন হওয়া উচিত। বিজিবির নজরদারিতে রাখা হয়েছে ভারতীয় এই নারীকে। দুদেশের আইনি জটিলতা কাটলেই তাকে নিজ দেশে পাঠানো সম্ভব বলে জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবি অধিনায়ক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। কৃষি ও সমতলের চা শিল্প নির্ভর উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বড় শিল্প প্রতিষ্ঠান নেই। জেলা হিসেবে যাত্রার 4 দশক পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি অর্থনৈতিক অঞ্চল। একমাত্র বৃহৎ প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকলও এখন বন্ধ। ছোট পরিসরের বিসিক নগরী থাকলেও তা কর্মসংস্থানের চাহিদার তুলনায় অপ্রতুল। এই অবস্থায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে জেগেছে নতুন প্রত্যাশা। সংশ্লিষ্টরা বলছেন এতে বাড়বে বিনিয়োগ, তৈরি হবে কাজের সুযোগ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু হলেও এখনো গড়ে ওঠেনি শিল্পনগরী বা অর্থনৈতিক অঞ্চল। একসময় জেলার শিল্প উন্নয়নের অন্যতম প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল, কিন্তু মিলটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হারিয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষি। অন্যদিকে ছোট পরিসরের বিসিক শিল্পনগরী থাকলেও তা জেলার কর্মসংস্থানের চাহিদা পূরণে যথেষ্ট নয়। ফলে প্রতি বছর অসংখ্য তরুণ তরুণী কাজের খোঁজে দেশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমাচ্ছেন। মিলটা বন্ধ হয় এমন উজি রোজগার রাস্তা বন্ধ হয়েছে আমাদের, এখন তো পারি না মানুষের বাসায় জন দিতে। এখানে ইপিজেড হবে, কিছুদিন পর পর শুধু পরিদর্শন করে, কিন্তু আসলে হয় না, মাপজোক হয়, ফ্ল্যাগটা না গেলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই অবস্থায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মালয়েশিয়ার প্রতিনিধি দলকে নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত বাস্তবায়ন হলে সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিকভাবে কী করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আজকে এইখানে মালয়েশিয়া থেকে এবং একটা বড় বিজনেস টিম তারা ইনভেস্ট করতে চায় আমাদের এই পঞ্চগড়ে। আমি মনে করি এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সোলার এবং গ্রিন এনার্জি কাজে লাগানো যেতে পারে। কৃষি নির্ভর শিল্পের যথেষ্ট সম্ভাবনা আছে। স্থানীয়রা বলছেন অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে এখানকার ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে বেশ সাড়া মিলবে, কাজের সুযোগও পাবেন অনেকে। অর্থনৈতিক কর্মকাণ্ড খুব বেশি নেই। এই জেলায় একটি ইপিজেড স্থাপন খুবই জরুরি। একটা ইপিজেড বা ব্যবসা বান্ধব যে জায়গা আমাদের এই পঞ্চগড়ে প্রয়োজন। সুগার মিল যে বন্ধ করলো, লাভটা কি হইলো? আজকে জমি মানুষের দখলে চলে গেল, সুগার মিল বন্ধ হয়ে থাকলো। এই মিল বন্ধ হয় অনেকেরই সমস্যা, আর্থিক সমস্যা। জেলা প্রশাসক বলছে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য দেবীগঞ্জ এলাকা পরিদর্শন করছেন নীতি নির্ধারকরা। এখানে যদি কৃষিভিত্তিক কোনো প্রকল্প নেওয়া হয়, বিশেষ করে এগ্রো প্রসেসিংয়ের, সেক্ষেত্রে সরকার যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা এই সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে।
জেলার দেবীগঞ্জ উপজেলায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শারদিন অন্তরা, যমুনা নিউজ। বন্ধুত্ব শুধু একসঙ্গে সময় কাটানোর নাম নয়, প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে থাকে, স্বপ্ন দেখায়, ভালো কাজে অনুপ্রাণিত করে এবং সঠিক পথ দেখায়। আর ভুল বন্ধুত্ব হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর আগে প্রয়োজন সঠিক মানুষ বেছে নেওয়া। বন্ধুত্ব হোক এমন যে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে আলোর পথে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া গ্রামে নেই কোনো বিদ্যালয়। তাই গ্রামের কয়েকজন তরুণ বন্ধু মিলে সিদ্ধান্ত নেন নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন একটি বিদ্যালয়। পরে গ্রো ইয়োর রিডার সংস্থার সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আগামীর স্কুল, যেখানে এখন গ্রামের শিশুরা পাচ্ছে শিক্ষার আলো আর বদলে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। আমার এলাকার সবাই তো অশিক্ষিত, যে আমি যদি চিন্তা করি কাছে স্কুল হয়, ওইখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে আসবে, স্কুলে এসে তারা একটু ভালো লেখাপড়া করতে পারবে, তারা একটু সামনে আরো ভালোভাবে আগে যেতে পারবে। তারা এখানে দৈনিক কাজ করেছে, একজন জায়গা দিয়েছে, আমাদের শিক্ষক আছেন যিনি, তার পরিবার এই জায়গাটা দিয়েছে এবং আমরাও কিছু অংশগ্রহণের মাধ্যমে স্কুলটা তৈরি করেছি। বন্ধুত্ব কখনো মৃত্যুতেও শেষ হয় না। প্রিয় বন্ধুকে হারানোর বেদনা থেকেই ত্রিশাল উপজেলার কয়েকজন বন্ধু গড়ে তুলেছেন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন। এখন সেই সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো ফ্রেন্ডদের কাছ থেকে টাকা কালেক্ট করে একটা রোগীকে বা একজন অসহায় মানুষকে একটু এগিয়ে দেব অতটুকুই যতটুকু আমাদের সাধ্যমতো। আস্থা, পারস্পরিক বিশ্বাস আর একে অপরের প্রতি নির্ভরতা, এই তিন শক্তিই বন্ধুত্বকে রূপ দিতে পারে সফল উদ্যোক্তার গল্পে। ময়মনসিংহ জেলা স্কুলে শুরু হওয়া 30 বছরের বন্ধুত্ব আজ পরিণত হয়েছে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় আছি, চিন্তা করলাম একটা ব্যবসা করা যায় কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের এই এমএগোজ। আমরা চিন্তা করলাম যে একসাথে কম্বাইনলি কিছু করা যায় কিনা। উদ্দেশ্য ছিল আমাদের কানেক্টিভিটিটাকে সারা জীবনের জন্য যদি আমরা এস্টাবলিশ করতে পারি। তবে সব বন্ধুত্ব সুখের গল্প হয়ে ওঠে না। ভুল বন্ধু কখনো কখনো একজন মানুষের জীবনকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। রিহাব সেন্টারে চিকিৎসাধীন তরুণদের অনেকেই জানালেন বেশিরভাগ মাদকাসক্তির শুরু হয় বন্ধুর হাত ধরেই। বন্ধু তো সবারই থাকে, কিন্তু সে বন্ধুটা কেমন এটা যাচাই করে পরেই তার সাথে মিশা দরকার। সে আদৌ কিরকম জীবনযাপন করে, সে কোনো মাদকাসক্ত নাকি, এগুলা কি করে, মানে এইগুলা বিচার বিশ্লেষণ করে দেয় তার বন্ধুত্ব করা দরকার। আর এরকম জীবন যে কেউ না হয়, আমি যেরকম ওরকম বন্ধু যাতে কারো না হয়। কারণ কি আমি তো একজন মাদকাসক্ত, আমার বন্ধু যদি আমি মাদকাসক্ত, আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত যদি আমার একটা বন্ধু ভালো হয়, তাহলে আমি ওর সাথে চলতে গেলে আমি ভালো হওয়ার চেষ্টা করব। একটাই কথা আছে বাংলাতে, তার মুখে বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। মানুষের জীবনে যত ধরনের সম্পর্ক রয়েছে তার মধ্যে বন্ধুত্ব একটি শ্রেষ্ঠ সম্পর্ক। বন্ধুত্ব মানে ভরসা, বন্ধুত্ব মানে ক্লান্ত দিন শেষে হাতে এক কাপ গরম চা। তবে এই হাত ধরে যদি মাদক জীবনে প্রবেশ করে তাহলে সেটি বন্ধুত্ব নয়, অভিশাপ। তাই বন্ধুত্ব নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।